যদি পরবর্তীতে পরিবর্তন হয় সেটা কতটুকু পরিবর্তন হলো, এখন এই পরিবর্তনটা বাহ্যিক প্রভাবে হলো নাকি জেনেটিক্যাল কারণে হলো ক্রসিং ওভারের সময়, এই যে বিষয়গুলো আছে এর ভিত্তিতে আমরা কিছু একক ব্যবহার করে থাকি। খেয়াল করো 59 পৃষ্ঠাতে দেওয়া আছে আধুনিক ধারণা মতে জিনকে আমরা বিভিন্ন একক হিসেবে কিন্তু প্রকাশ করতে পারি। তো সেই এককগুলো কি কি? এক হচ্ছে রেকন। রেকন বলা হচ্ছে জিন রিকম্বিনেশনের একক। আমরা ওই যে মিওসিস প্রক্রিয়াতে জানি যখন ক্রসিং ওভার হয় তখন কি হয়, তখন কিন্তু একটার অংশ আরেকটা অংশের সাথে এরকম চেঞ্জ হয়ে যায়, ইন্টারচেঞ্জ হয়। তার মানে কি এর গাঠনিকভাবে আগে এর ভেতরে যে সংকেত ছিল সেই সংকেত কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। এখন এটা কতটুকু পরিবর্তন হচ্ছে সেটাকে আমরা এই রিকম্বিনেশনের ব্যাপারটা আমরা রেকন নামক এই একক দিয়ে প্রকাশ করি। শুধু এটুকুই লাগবে এমসিকিউ এর জন্য। রেকন জিন রিকম্বিনেশনের একক। মিউটন, এটা মিউটেশনের একক। মিউটেশন মানে যেন কি আমরা পড়েছিলাম যে এটা এই ক্রসিং ওভার বা এরকম সময়ে না, যদি কোনো বাহ্যিক কোনো প্রভাব যে ইউভি রে অথবা কোনো বাহ্যিক রেডিয়েশন বা যে কোনো রাসায়নিক পদার্থের প্রভাবে যদি কোনো কোষের ভেতরে থাকা ডিএনএগুলো এরকম পরিবর্তিত হয়ে যায় তখন কিন্তু সেটাকে বলি আমরা মিউটন। তাহলে মিউটন হচ্ছে মিউটেশনের একক আর রেকন হচ্ছে রিকম্বিনেশনের একক, উল্টাপাল্টা করা যাবে না। এরপর হচ্ছে রেপ্লিকন। রেপ্লিকেশন আমরা পড়েছিলাম। রেপ্লিকেশন মানে একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ তৈরি হওয়ার যে প্রক্রিয়াটা, যেমন এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে নীল এখানে একটা ছিল, একটা কোষের ভিতরে একটা ক্রোমোজোমের ভেতরে এর ভেতরে ডিএনএ, যখন দুইটা কোষ হয়ে গেল তখন দেখো যে সেম জিনিসই দুইটা হয়ে গেছে, তার মানে ডিএনএও দুইটা হয়ে গেছে। তাহলে এই যে কতটুকু বিভাজিত হলো, কি পরিমাণে জিন ডাবল হইলো, এই বিষয়গুলো পরিমাপ করার জন্য একটা একক ব্যবহার করা হয় এবং সেই এককটাকে বলা হচ্ছে রেপ্লিকন। তাহলে ডিএনএ এর যে অংশ ডিএনএ এর অনুলিপি নিয়ন্ত্রণ করে তাকে রেপ্লিকন বা রেপ্লিকেশনের একক বলে। আর সিস্ট্রন কি? জিন কার্যের একক। এরকম একটা ক্রোমোজোমের ভেতরে কি পরিমাণে জিন অংশগ্রহণ করে বৈশিষ্ট্যগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য, সেরকম একটা একক হচ্ছে সিস্ট্রন, জিন কার্যের একক। আর আমরা একটু এক্সট্রা পড়ে ফেলবো যে এশেরিকিয়া কোলাই এই ব্যাকটেরিয়ার একটা সিস্ট্রনে প্রায় 1500টা নিউক্লিওটাইড যুগল থাকে। নেক্সট আমরা আসি যে জিন কাকে বলে। তাহলে আমরা বোঝানোর সুবিধার্থে আমি যতটা সহজভাবে বলার দরকার আমি চেষ্টা করেছি, কিন্তু যখন তোমাদের জ্ঞানমূলক প্রশ্নে আসবে অথবা অনুধাবনমূলকে আসবে জিন বলতে কি বোঝো বা জিন কি, তখন আমরা এই যে 59 পৃষ্ঠায় যে সংজ্ঞাটা দেওয়া আছে এখানে দুইটা আলাদা সংজ্ঞা দেওয়া আছে, যেটা সহজ মনে হয় সেটা দিবা। মনে হয় পরেরটাই সহজ, যে জিন ক্রোমোজোমস্থ ডিএনএ এর একটা অংশ যেটা কর্মক্ষম পলিপেপটাইড শিকল গঠনের উপযুক্ত বার্তা বহন করে। অর্থাৎ ডিএনএ এর একটা অংশ যেটা নির্দিষ্ট একটা প্রোটিন তৈরির বার্তা বহন করে। সোজা কথা এটাই, আগে যা বলছিলাম সেটাই। আর যদি পারো উপরের সংখ্যাটা দিতে পারলে দিতেও পারো। এখন জিনের বৈশিষ্ট্যসমূহ কি? জিনের বৈশিষ্ট্য হচ্ছে জিন তো আসলে ডিএনএ এরই একটা অংশ। এই যে জিনটা আমরা দেখতেছি সেটা তো ডিএনএরই একটা অংশ। সুতরাং ডিএনএর রাসায়নিক গঠন যা, জিনেরও রাসায়নিক গঠন তাই, যেটা এক ধরনের নিউক্লিক অ্যাসিডের অংশ। জিন এটাই বলা হচ্ছে নিউক্লিক অ্যাসিড দিয়ে গঠিত। আর এই যে জিনটা অর্থাৎ যে বৈশিষ্ট্যটা আমরা অধ্যায় শুরুতে পড়েছিলাম, বৈশিষ্ট্য মানে একটা কোষের নিউক্লিয়াস। তারপরে ধীরে ধীরে কি জানলাম যে একটা কোষের বৈশিষ্ট্য মানে নিউক্লিয়াসের ভেতরের ক্রোমোজোম। পরে জানলাম নিউক্লিয়াসের ভেতরে ক্রোমোজোমের ভেতরে ডিএনএ। এখন জানতেছি আমরা বৈশিষ্ট্য মানে ডিএনএর একটা নির্দিষ্ট অংশ জিন। তো এটাই আমরা বলতে পারি যে বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী এই অংশটা আদি কোষের ক্ষেত্রে অবস্থান করে সরাসরি সাইটোপ্লাজমে প্লাজমিড হিসেবে পড়েছিলাম, আর প্রকৃত কোষে অবস্থান করে এটা ক্রোমোজোমের ভেতরে এবং দ্বিসূত্র পেঁচানো আকৃতি নিয়ে। সবই দেখো আগের পড়া কিন্তু। এই জন্য বলছিলাম যে সেই নিউক্লিক অ্যাসিড লেকচারটা যদি ভালো করে পড়া যায় এদিকের কথাগুলো অনেক রিপিট হবে। এটা জীবের প্রকরণ এবং পরিব্যক্তিতে ভূমিকা পালন করে। একটু আগেই জানলাম আমরা যদি রিকম্বিনেশন হয় অর্থাৎ প্রাকৃতিকভাবে, আবার যদি গবেষণাগারে মিউটেশন ঘটানো হয় বা রিকম্বিনেশনে যদি কৃত্রিমভাবে করা হয়, তাহলে যে ঘটনাগুলো ঘটবে পরবর্তী প্রজন্মে আমরা ইচ্ছাকৃতভাবে কোনো নতুন বৈশিষ্ট্যের সংযোজন বা বিযোজন করতে পারবো। অর্থাৎ
বৈশিষ্ট্যের পরিবর্তন তথা বিভিন্ন রকমের প্রজাতি, প্রকরণ এবং পরিব্যক্তি অর্থাৎ বৈশিষ্ট্যের পরিবর্তন, এগুলোতে আমরা ভূমিকা রাখতে পারি। আর জিন এটা যদি কোনো বিশেষ কারণে পরিবর্তন হয়, পরবর্তীতে অন্য প্রভাব ফেলবে। সাধারণত এগুলো পরিবর্তন হয় না। আমরা পড়েছিলাম জিনের বা ডিএনএর গঠন অত্যন্ত স্থায়ী হওয়ার কারণে এই যে বংশ পরম্পরায় কিন্তু কিছু বৈশিষ্ট্য একই থেকে যায়। যেমন দেখা যায় যে কোনো পরিবারের সবার চোখ হচ্ছে, চোখের কালারটা হালকা বাদামি বর্ণের, আবার কারো আছে পরিবারের সবার চোখের রং গাঢ় বাদামি বর্ণের। এরকম কিছু ভ্যারিয়েশন আমরা লক্ষ্য করতে পারি। সুতরাং জিন জীবের বিশেষ কোনো বৈশিষ্ট্য বংশানুক্রমিকভাবে কিন্তু বহন করতে পারে, বংশ পরম্পরায় সবার একই। আবার জীবের একটা বৈশিষ্ট্যের জন্য একাধিক জিন দায়ী। আমি তো বোঝানোর সুবিধার্থে কিন্তু বলতেছি যে চোখের জন্য একটা জিন, চুলের রঙের জন্য একটা জিন, আমি বোঝানোর সুবিধার্থে বলছি। কিন্তু এমনও হইতে পারে যে আমাদের চোখের রং নিয়ন্ত্রণ করার জন্য একটা জিন নয়, একসাথে 4-5টা জিন অংশগ্রহণ করতে পারে। কারণ আমাদের চোখের ভেতরে একটা জিনিসই আছে এমন না, আরও অনেক ধরনের পেশি আছে, 3-4 রকমের পেশি আছে। ওখানে কিছু রস তৈরি হয়, এই রসগুলো তৈরি করার জন্য হয়তো অন্য জিন দায়ী। এই জন্যই বলা হচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যের জন্য শুধু একটাই জিন না, একটা জিনও দায়ী হতে পারে, কিন্তু কখনো কখনো একাধিক জিনও দায়ী হতে পারে। আমরা যখন জুলজিতে জিনতত্ত্ব পড়বো তখন আরও সুন্দরভাবে এগুলো বুঝে ফেলতে পারবো। একাধিক জিনও দায়ী থাকতে পারে। এখন আমাদের শরীরে যে ক্রোমোজোম আছে, যে জিনগুলো অবস্থান করতেছে, সেগুলো কিসের ভেতরে? ক্রোমোজোমের ভেতরে অবস্থান করতেছে এই জিনগুলো। সুতরাং আমরা বলতে পারি যে সমস্ত বৈশিষ্ট্যের আধার বা জায়গাটা হচ্ছে ক্রোমোজোম। এখন আমাদের শরীরে কত রকমের এরকম জিন আছে, আমরা যদি সেট হিসেবে কল্পনা করি তাহলে আমরা বলবো আমাদের শরীরে 2 সেট এরকম আছে। এক সেট আসছিল বাবা থেকে, এক সেট আসছিল মা থেকে। যেহেতু আমরা জানি আমরা হচ্ছে 2n ধরনের, আমাদের কোষের ভেতরে 2n ধরনের বৈশিষ্ট্য থাকে, অর্ধেক মা থেকে আসা, অর্ধেক বাবা থেকে আসা। তো এরকম একটা সেটকে আমরা বলি জিনোম। তাহলে বৈশিষ্ট্যের বা জিনের এই সমষ্টিকে বলি আমরা জিনোম। আমাদের শরীরে এরকম বৈশিষ্ট্যের সমষ্টির কয় সেট আছে? 2 সেট আছে। সুতরাং বলতে পারি আমাদের শরীরে এরকম জিনোম আছে 2 সেট। মানব শরীরে 2টা জিনোম আছে। জিনোম বলতে সমস্ত জিনের একটা সংগ্রহ, একত্রে বলা। তাহলে সংজ্ঞাটা পড়ে ফেলবো। কোনো প্রজাতির কোষে বিদ্যমান সকল ধরনের এক সেট ক্রোমোজোমে বিদ্যমান সকল জিনের সমষ্টিকে আমরা বলি এটা হচ্ছে জিনোম। যেহেতু 2 সেট আছে এই জন্য আমাদের জিনোম 2টা। এখন এই যে সারা পৃথিবীতে যত মানুষ আছে সবার এই জিনোমগুলো মোটামুটি একই রকমের। যত মানুষ আছে সবারই দেখা যায় যে ক্রোমোজোমের ভেতরে বৈশিষ্ট্যগুলো 99.9% একই। তারপরে পৃথিবীতে কত রকমের মানুষ, এত রকমভেদ তৈরি হচ্ছে মাত্র 0.1%-এর জন্য। 99%ই একই, মানে প্রায় 100 ভাগের কাছাকাছি, যে 99.9%ই একই। আর মাত্র 0.1%-এর জন্য এত মিলিয়ন বিলিয়ন মানুষের চেহারা আলাদা, আচার ব্যবহার আলাদা, কত রকমের চেঞ্জ দেখতে পাচ্ছি। তাহলে এটা আমরা একটু এমসিকিউর জন্য ভালো করে পড়ে ফেলবো। এখন এটা বললাম যে একজন মানুষ আরেকজন মানুষের থেকে আলাদা মাত্র 0.1-এর জন্য। আবার আমাদের শরীরে যে আমার যত রকমের বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলো নিয়ন্ত্রণ করতেছে আমার টোটাল 100% জিনের মাত্র 2% জিনোম। মাত্র 2% অংশ জিনগুলো আমাদের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণে কার্যকরী ভূমিকা পালন করে। আর 98 ভাগ কী করে? এগুলো জাস্ট গাঠনিক উপাদান হিসেবে অবস্থান করতেছে। এদের প্রত্যক্ষ ভূমিকা নাই, কিন্তু পরোক্ষ ভূমিকা আছে। যদি এখানে এই নিষ্ক্রিয় জিনটা না থাকতো, নিষ্ক্রিয় ডিএনএর এই অংশটা না থাকতো, তবে কি এই 2টা জিন পরস্পর যুক্ত হয়ে থাকতে পারতো? পারতো না। এটা একটা নিরবিচ্ছিন্ন অংশ কোনোভাবেই তৈরি হতে পারতো না। এই জন্য আমরা বলতেছি যে এর প্রত্যক্ষ বৈশিষ্ট্য নাই বৈশিষ্ট্য প্রকাশ করতে, কিন্তু এটার প্রয়োজন আছে। তাহলে আমরা এটা এমসিকিউর জন্য পড়ে ফেলবো। মাত্র 2 ভাগ জিন আমাদের ক্ষেত্রে বিভিন্ন বৈশিষ্ট্য প্রকাশে ভূমিকা পালন করে, আর বাকি 98 ভাগ নিষ্ক্রিয় থাকতেছে। আর এদেরকে বলি আমরা জাঙ্ক জিন বা জাঙ্ক ডিএনএ। এখন এই যে শিম্পাঞ্জি, গরিলা, এগুলোর সাথে আবার আমাদের অনেক মিল আছে। মিল থাকার কারণও আছে যে জেনেটিক্যালি দেখা যায় যে এই জিনগত বিষয়গুলো তাদের সাথে আমাদের বেশ মিল আছে।
মিল আছে মানে এমনটা না যে হ্যাঁ তারা আমাদের একসময় দাদা ছিলেন বা আমরা তাদের দাদা ছিলাম, অর্থাৎ তাদের থেকে আমাদের উৎপত্তি, এরকম আসলে ঠিক ভাবা যাবে না। কারণ আমরা যেহেতু মুসলিম, আমরা জানি যে আল্লাহ যখন ইচ্ছা যা ইচ্ছা তৈরি করতে পারেন, তিনি বলেন হও আর সেটা হয়ে যায়, আর সেটা শূন্য থেকে। কিন্তু ডারউইন আবার নাস্তিক, তিনি এটা মানেন না। তিনি মনে করেন যে কাঁচামাল দরকার কোনো একটা জিনিস তৈরি করতে হলে, এবং এরকম ধীরে ধীরে চেঞ্জ হতে হতে একটা জিনিস আসে। যাই হোক, সেগুলো আলাদা বিষয়, বইয়ের বাইরের কথা। এখন এই গরিলার সাথে আমাদের এত মিল কেন? কারণ গরিলার সাথে আমাদের জিনের 97 ভাগই মিল আছে, 3 ভাগ আলাদা, যার কারণে তারা গরিলা, আমাদের সাথে পার্থক্য। আবার এই যে শিম্পাঞ্জির ক্ষেত্রে দেখা যায় যে 98 ভাগ মিল আছে, 2 ভাগ আমাদের থেকে আলাদা। তাহলে এইগুলো আমরা এমসিকিউ এর জন্য ভালো করে পড়ে ফেলবো। তার 2 প্যারা পরে খেয়াল করো যে একটা স্তন্যপায়ী জীবের কোষে 50,000-এর অধিক জিন থাকতে পারে। একটা স্তন্যপায়ী জীবের কোষে প্রায় 50,000-এর বেশি জিন থাকতে পারে। একটা কোষে এতগুলা জিন আছে, তবে সবগুলোই যে কার্যকরী ভূমিকা পালন করবে এমনটা কিন্তু না। এখন এ পর্যন্ত হিসাবকৃত সব থেকে ছোট জিন, এই যে আমরা এখানে ব্যান্ডগুলো দেখতে পাচ্ছি, যে কোনো জিন একটু চওড়া বেশি বড়, কোনো জিন আবার একটু ছোট চিকন মতো এমন। তাহলে সব থেকে ছোট যেটা জিন, সেই জিনের ভেতরে পাওয়া গেছে নিউক্লিওটাইড সংখ্যা মাত্র 75টা। নিউক্লিওটাইড কি, এগুলো কিন্তু আমরা আগে পড়ে ফেলছি, যে পেন্টোজ সুগার, নাইট্রোজেন বেস এবং ফসফেট সমন্বয়, 3টা জিনিসের সমন্বয় আমরা একে বলি নিউক্লিওটাইড। এরকম করে ক্ষুদ্রতম জিনে আছে 75টা নিউক্লিওটাইড, এবং সব থেকে বড় যে জিন, তার ভেতরে আছে 40,000টা নিউক্লিওটাইড। এমসিকিউর জন্য আমরা পড়ে ফেলবো। এখন আমরা এখানে আরেকটু খেয়াল করি যে এই ডিএনএর ভেতরে 2টা জিন আমরা লক্ষ্য করতেছি, যেই জিনগুলো, এই অংশটা মনে করি, আমি একটু দাগ দেই, মনে করি এই যে অংশটা আছে, এই অংশটা বৈশিষ্ট্য প্রকাশের জন্য ভূমিকা পালন করে, আর এই যে কালো যে অংশটা আমি দিলাম, এই অংশটা ভূমিকা পালন করে না। তাহলে একটা হচ্ছে কার্যকরী জিন এবং আরেকটা হচ্ছে কার্যকরী নয়, ঠিক আছে? এখন যেটা কার্যকরী অংশ, সেটাকে আমরা বলি অ্যাক্টিভ জিন, এটাকে বলি আমরা অ্যাক্টিভ জিন। আরো বিভিন্ন নাম আছে, আমরা এদেরকে বলতে পারি এক্সন, আর যেটা হচ্ছে এরকম বৈশিষ্ট্য প্রকাশে ভূমিকা পালন করছিল না, তাকে বলি আমরা ইনঅ্যাক্টিভ জিন, অথবা বলি ইন্ট্রন। যেটা বৈশিষ্ট্য প্রকাশ করে, এর ভেতরে বিভিন্ন রকমের কোডের মতো অংশ থাকে, সংকেত থাকে, যেগুলো পরবর্তীতে কোড তৈরি করে, প্রোটিন তৈরি করে বৈশিষ্ট্য প্রকাশে ভূমিকা পালন করে, যার কারণে তাকে বলি আমরা কোডিং জিন। আর এই অংশটা এরকম পরবর্তীতে কোড তৈরিতে ভূমিকা পালন করে না, কোনো প্রোটিন তৈরিতে ভূমিকা পালন করে না, বৈশিষ্ট্য প্রকাশে ভূমিকা নাই, এই জন্য এদেরকে বলি আমরা নন কোডিং অংশ বা নন কোডিং জিন। এছাড়াও এদেরকেই বলা হয় স্প্লিট জিন, এদেরকেই বলা হয় জাঙ্ক জিন। তাহলে এই যে সমার্থক যেগুলো আছে, এগুলো একটু লিখে নাও। সমার্থকগুলো লিখে দিয়েছি আমি স্ক্রিনে, একটু এইভাবে অবলিক অবলিক দিয়ে একটা খাতার পৃষ্ঠাতে লিখে নাও। ষাট পৃষ্ঠাতেই যে পর্যন্ত পড়লাম আমরা, তার নিচে দেওয়া আছে কয়েকটা স্টার মার্ক দিয়ে লাইন দেওয়া আছে। ল্যাকটোজ অপেরনের গাঠনিক জিন 3টা, আর ট্রিপ্টোফ্যানের গাঠনিক জিন 5টা। ল্যাকটোজ তৈরি করার জন্য আদিকোষে একটা জিন কাজ করে, তো সেই গঠনটাকে আমরা অপেরন বলি, একটু পরে পড়ব। আর এই জন্য 3টা জিনের ভূমিকা আছে। ট্রিপ্টোফ্যান, এটা একটা অ্যামাইনো অ্যাসিড তৈরি করার জন্য একটা জিন, আর এই জন্য গাঠনিক জিন কাজ করে 5টা। সিকল সেল হিমোগ্লোবিন আগেই পড়ে ফেলেছি যে 600টা অ্যামাইনো অ্যাসিড দিয়ে গঠিত। ড্রসোফিলা নামক একটা মাছি আছে, যেই মাছির চোখের রং 20টা জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই যে আমরা জানতে পারলাম যে একটা বৈশিষ্ট্যের জন্য
একটা জিন না, একাধিক জিন দায়ী থাকতে পারে। যেমন এখানে 20টা জিন দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। অ্যালবিনো মানুষের দেহের চামড়া, অ্যালবিনো মানে হচ্ছে ফর্সা মানুষ অর্থাৎ সাদা মানুষ আর কি, এদের চামড়া, চুলের রং ইত্যাদি একটা মাত্র জিনের মিউটেশনের ফলে সৃষ্টি হচ্ছে। অর্থাৎ যে আমরা শ্যামলা বা গাঢ় রঙের আর তারা এত ফর্সা, এটা কেন হচ্ছে? কারণ তাদের যে জিনটা আছে সেই জিনটা পরিবর্তিত হয়ে গিয়েছে এবং এমন রঙটা আসছে, এবং এটা একটা মাত্র জিন এরকম মিউটেশন বা পরিবর্তিত হয়ে যাওয়ার জন্য এই ঘটনাটা ঘটছে। তাহলে এই 4টা পয়েন্ট আমরা ভালো করে পড়বো। নেক্সট আমরা আরেকটা পয়েন্ট অ্যাড করে নেব, যে জিন ক্রোমোজোমে রৈখিক সজ্জাক্রমে সজ্জিত থাকে। এই কথাটা আমরা অ্যাড করে নিব, জিন ক্রোমোজোমে রৈখিক সজ্জাক্রমে সজ্জিত থাকে। এই যে আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি যে জিনগুলো এরকম রেখার মতো লম্বাভাবে কিন্তু অবস্থান করতেছে, পরপর এইভাবে সজ্জিত। এটাকে বলা হচ্ছে ক্রোমোজোমের ভেতরে রৈখিক সজ্জাক্রমে সজ্জিত থাকে জিনগুলো। এখন আমরা সেন্ট্রাল ডগমা বা জীববিদ্যার কেন্দ্রীয় প্রত্যয়ে পড়েছিলাম যে একটা জিন কিভাবে তার বৈশিষ্ট্য প্রকাশ করে, রেপ্লিকেশন করতে পারে এবং পরবর্তীতে ট্রান্সক্রিপশন ও ট্রান্সলেশনের মাধ্যমে তার বৈশিষ্ট্যটা প্রকাশ পায়। কিন্তু আদিকোষের ক্ষেত্রে তার তো সব ধরনের কোষীয় অঙ্গাণু নাই, তাহলে সে কিভাবে বৈশিষ্ট্য প্রকাশ করবে? তো আদিকোষের ক্ষেত্রে বৈশিষ্ট্য প্রকাশের জন্য বিশেষ কিছু ব্যবস্থা আছে, আর এই ব্যবস্থাগুলোকে একসাথে আমরা একটা মডেলের মাধ্যমে বলতেছি, এবং একে বলতেছি আমরা অপেরন মডেল। বিজ্ঞানী জ্যাকব এবং মোনাড এই দুইজন বিজ্ঞানী মিলে একটা মডেল দিয়েছেন যে কিভাবে একটা আদিকোষ তার বৈশিষ্ট্যগুলো প্রকাশ করে। আমরা এমসিকিউর জন্য ভালো করে পড়ে ফেলবো। এই মডেলের নাম অপেরন মডেল, এবং অপেরন মডেল 4টা অংশ নিয়ে গঠিত। শুধু নামগুলো পড়ে ফেলবো। অপেরন মডেলের অংশ কি কি, বাংলা ইংলিশ দুটাই পড়ে ফেলবো। গাঠনিক জিন বা স্ট্রাকচারাল জিন, 2 নম্বর প্রোমোটার জিন বা উদ্দীপক জিন, 3 নম্বর অপারেটর বা চালক জিন, এবং 4 নম্বর রেগুলেটর বা নিয়ন্ত্রক জিন। তাহলে এই 4টা জিনের সমন্বয়ে বিভিন্নভাবে কাজ করে এর ভেতরে যে প্লাজমিড ছিল, যে আদি জিন ছিল, তার বৈশিষ্ট্যকে কিন্তু প্রকাশ করে। অর্থাৎ একটা ব্যাকটেরিয়া যে ব্যাকটেরিয়া সেটা কিভাবে বুঝবো? সেটা এভাবে বুঝবো যে অপেরন মডেল কাজ করে এবং বৈশিষ্ট্যটাকে প্রকাশ করতে পারে। এরপরে আমরা আসি যে প্রকৃত কোষে জিন প্রকাশ, নতুন আর কোনো কথা নাই। তাহলে ডিএনএর ভেতরে যে বৈশিষ্ট্যগুলো থাকবে সেই এই কথাটাই বলা হচ্ছে, সেই বৈশিষ্ট্যগুলোকে কপি করা হবে। কপি করে এই এমআরএনএকে নিউক্লিয়াসের বাইরে পাঠানো হবে। এমনি এমনি পাঠানো হবে না, একে একটু প্রসেস করা হবে, একটু কিছু পরিবর্তন করা হবে, আর সেটাকেই বলা হচ্ছে এমআরএনএ প্রসেসিং। এমআরএনএ যখন প্রসেসিং হয়ে গেল তখন এই এমআরএনএকে রিড করে, স্ক্যান করে পরবর্তীতে প্রোটিন তৈরি করা হচ্ছে 3 নাম্বার ট্রান্সলেশন। যেই প্রোটিনটা তৈরি হলো এটাই ফাইনাল প্রোটিন না, এবার একে আবার ফাইনালি প্রস্তুত করতে হবে, একটু প্রসেস করতে হবে। এটাই বলা হচ্ছে ট্রান্সলেশন পরবর্তী প্রসেসিং। যেই জিনিসটা আরে এখন কি বুঝাচ্ছিলেন ভাইয়া? কি বুঝাচ্ছেন আহ, ভাইয়া? প্রকৃত কোষে জিন প্রকাশ 61 পৃষ্ঠা আগের কথাগুলো। যে প্রোটিনটা জি তৈরি ভাইয়া। হলো এখানে, সেই প্রোটিনটা এখন আদৌ আসলেই যেটা তৈরি করার কথা ছিল সেটাই তৈরি হলো কিনা, বা যতটুকু তৈরি হওয়ার কথা ছিল সেই পরিমাণে তৈরি হলো কিনা, নাকি আরও তৈরি করতে হবে, এই বিষয়টা কোষ আবার নিজে বুঝতে পারে। আর এইটাকে বলতেছি আমরা ফিডব্যাক। অর্থাৎ যেটা তৈরি করা হলো সেটা কতটুকু হলো, বা আসলে কার্যকরী অংশে তৈরি হলো কিনা, তাহলে ফিডব্যাকটা নিয়ে থাকে সেই কোষ। এবং যদি দেখা যায় যে পর্যাপ্ত পরিমাণে তৈরি হয়ে গেছে, যেটা তৈরি করার কথা ছিল সেটা হয়ে গেছে, তখন সেটা তৈরি করা বন্ধ করে দেয়। অর্থাৎ ফিডব্যাকের মাধ্যমে, ইনহিবিশন প্রসেসের মাধ্যমে তখন সেই প্রক্রিয়াটা অফ হয়ে যায়। তাহলে এটা পড়লাম আমরা প্রকৃত কোষের ক্ষেত্রে, আর আদি কোষের ক্ষেত্রে অপেরন মডেলের সাহায্যে। এখন প্রকৃত কোষের ক্ষেত্রে এই প্রক্রিয়াতে বৈশিষ্ট্য প্রকাশ করে আমরা জানি যে ডিএনএ কিন্তু 2 জায়গাতে থাকে, শুরুতে পড়েছিলাম ইউক্রোমাটিন এবং হেটারোক্রোমাটিন। এই ধরনের ঘটনা ঘটে ইউক্রোমাটিনের ক্ষেত্রে, কিন্তু হেটারোক্রোমাটিনে এই ধরনের ঘটনা ঘটে না। এবং ওখানে পড়েছিলাম হেটারোক্রোমাটিন এমআরএনএ তৈরিতে ভূমিকা পালন করে না, বা ট্রান্সক্রিপশন ট্রান্সলেশনে এদের ভূমিকা নাই, সংকেত বহন করে না। সেই কথাটা এখানে শেষের প্যারাতে আবার বলা আছে। এখন এই যে প্রক্রিয়াটা হচ্ছে, এই প্রক্রিয়াটা হয়ে লাভটা কি, আমরা এখন আরও ভেতরের কথাটা একটু জানি। যে ডিএনএ নিজে আসতে পারতেছে না, এরকম করে একটা বার্তা লেখলো, সে আসলে বার্তার ভিতরে কি এমন জিনিস লিখতেছে, কি লিখতেছে যার কারণে
এটা কাজ করতেছে। আমরা একটু খেয়াল করি, এই ছবিটা খেয়াল করি। ডিএনএ হচ্ছে এটা নীল অংশটা, যার ভেতরে যে জি টি টি এ জি বিভিন্নভাবে এরকম পরপর নাইট্রোজেন বেসগুলো সজ্জিত আছে। আর আমরা জানি ডিএনএর ভেতরে পরপর 3টা নাইট্রোজেন বেসকে আমরা বলি ট্রিপলেট। এই ট্রিপলেটগুলো আসলে বৈশিষ্ট্যের জায়গা, বা এই সংকেতগুলো আসলে বৈশিষ্ট্যগুলো বহন করে। কিন্তু ডিএনএ যেহেতু সরাসরি গিয়ে প্রোটিন তৈরি করতে পারতেছে না, এই জন্য সে একটা বার্তা লিখতেছে। আর এই বার্তা লেখার জন্য সে কি করে, যে কোনো একটা সূত্রকে সে কপি করে, 2 সূত্রকে কিন্তু সে কপি করে না। কারণ আমরা সবাই চাই যে আমার সব থেকে কম খেটে বেশি কাজ কিভাবে করা যায়। আমাদের শরীরে সেরকম একটা সিস্টেম দেওয়া আছে। তাহলে 2টা জিনিস কপি না করে যদি একটাকে কপি করলেই হয়ে যায়, তাহলে কি দরকার? তাহলে আমার হাতে যদি একটা চুম্বক থাকে, লোহাকে খোঁজার জন্য আমার আর বেশি কষ্ট করতে হবে না। আমি ওটাকে প্রোব হিসেবে যেদিকে সেদিক সরাবো, লোহা আশেপাশে থাকলে আমি তাকে টেনে নিতে পারবো। অর্থাৎ লোহা আমাকে আলাদাভাবে চিনতে হবে না যদি আমার হাতে চুম্বক থাকে। কাঠ আর লোহা মিশ্রিত থাকলে লোহাটাই আলাদা হয়ে আসবে। ঠিক তেমনই এর ভেতরে যে বৈশিষ্ট্যগুলো আছে সেটার জন্য একটা সূত্রকে এখন কপি করা হয়। এখন কপিটা কিন্তু একটু বিশেষ ধরনের কপি, হুবাহু কপি না। যেমন এখানে খেয়াল করে যে এখানে আছে টি, থায়ামিন আছে। থায়ামিন আছে বলে এখানেও কপি করে থায়ামিন হয় না, বরং কি হয়েছে, সম্পূরক নাইট্রোজেন বেস বসছে, এ বসছে। ডিএনএতে সি আছে, এই জন্য সম্পূরক নাইট্রোজেন বেস জি বসছে। আবার জি আছে বলে সি, তার মানে ডিএনএর যে নাইট্রোজেন বেসগুলো থাকে তার সম্পূরকগুলো পাশে বসে এরকম একটা একসূত্রাকার জিনিস তৈরি হয়, যেটা লাল এরকম রঙে দেখানো হচ্ছে। আর আমরা দেখতে পাচ্ছি এখানে ইউএজিসি এইভাবে যে একটা তৈরি হচ্ছে, একটা অংশ তৈরি হচ্ছে, এটা দেখতে হুবাহু আর একটা সূত্রকের মতনই, শুধুমাত্র এই নবসৃষ্ট অংশের ভেতরে টি এর জায়গাতে ইউ আছে। তাহলে এই যে এখানে ছিল টি, এখানে আছে ইউ, বাকি দেখো সব একই, এ জি সি ইউ সব একই। হ্যাঁ, শুধু টি আর ইউ এই দুটা শুধুমাত্র ইন্টারচেঞ্জ। কারণ এই প্রক্রিয়াটা হচ্ছে ডিএনএ থেকে এমআরএনএ তৈরির প্রক্রিয়া বা ট্রান্সক্রিপশন প্রক্রিয়া। আর আমরা জানি আরএনএতে কখনোই থায়ামিন থাকে না, ইউরাসিল থাকে। এখন এই যে সূত্রকটা তৈরি হলো, এই সূত্রকটাই আসলে এই প্রক্রিয়াতে তৈরি হয়ে, আমরা এই যে এই ছবিটাতে দেখেছিলাম, এই প্রক্রিয়াটি কিন্তু তৈরি হয়েছিল, তৈরি হয়ে পরে এটাই বাইরে চলে আসলো। এটা বাইরে চলে এসে কিভাবে কাজ করবে, কারণ এর ভেতরে যে অংশগুলো তৈরি হলো, এই প্রত্যেকটা জিনিস পরপর 3টা মিলে আমরা বলি একটা কোড। আমরা এমআরএনএর গঠনে পড়েছিলাম 5 প্রাইম লিডার, 3 প্রাইম ট্রেইলার, এবং মাঝে থাকে কোডিং অংশ। কোডিং অংশের ভেতরে পরপর 3টা নাইট্রোজেন বেসকে আমরা বলি কোড বা জেনেটিক কোড। তাহলে এরকম জেনেটিক কোড তৈরি করার মাধ্যমেই কিন্তু কাজগুলো হচ্ছে। যখন এই এমআরএনএটা সাইটোপ্লাজমে চলে যাচ্ছে, আগের ছবিতে দেখলাম, তখন ওটার উপর ভিত্তি করে প্রোটিন তৈরি করা হচ্ছে, কাজ হচ্ছে, পরের ধাপ ট্রান্সলেশন হচ্ছে। আর এটাই আমরা পড়ব 62 পৃষ্ঠাতে, জেনেটিক কোড। তাহলে এমআরএনএর ভেতরে থাকা পরপর 3টা নাইট্রোজেন বেসকে আমরা বলি জেনেটিক কোড বা শুধু কোড, অথবা বলি কোডন। 3টা অংশ একই জিনিস, 3টা নাম একই কথা। আবার আমরা এভাবে বলতে পারি যে জীবের বৈশিষ্ট্য স্থানান্তরকারী যে কোডগুলো আছে, সেই কোডগুলোকে আমরা বলতেছি জেনেটিক কোড। এগুলো তো আসলে বৈশিষ্ট্য বহন করতেছে। এখন এই অংশটা যদি চলে যায় সাইটোপ্লাজমে, যে এই অংশটাকে স্ক্যান করবে, অথবা আমি স্বাভাবিকভাবে বলি এই চিঠিটা যে পড়বে, সে বুঝতে পারবে যে আমার চিঠিতে লেখা CAU, তার মানে ডিএনএর একটা সূত্রকে আছে CAT এবং আরেকটাতে আছে এর সম্পূরকগুলা GTA। এইভাবে আসলে এই অংশটা চলে গেলে বুঝে ফেলা যায় যে জিনের ভেতরে বা ডিএনএতে কি কি তথ্য ছিল, এবং তার আলোকেই কিন্তু কাজগুলো হচ্ছে। এখন এরকম পরপর 3টা নাইট্রোজেন বেসের সমন্বয়ে এই কোডগুলোর সহায়তায় কিছু কাজ হয়, আর এই কাজটা হচ্ছে ট্রান্সলেশন। এখন এই যে আমরা খেয়াল করি
যে আরএনএ এর ভেতরে এরকম সংকেত তৈরি করার জন্য কয়টা নাইট্রোজেন বেস অংশগ্রহণ করে? 4টা নাইট্রোজেন বেস অংশগ্রহণ করে। অ্যাডেনিন, সাইটোসিন, গুয়ানিন এবং ইউরাসিল। এখন এই 4টা থেকে এদের মধ্যে 3টাকে নিয়ে একবার এক একজনকে এক এক জায়গায় নিয়ে, কোনোটাকে প্রথমে নিয়ে, কোনোটাকে দ্বিতীয় পর্যায়ে নিয়ে, কোনোটাকে তৃতীয়, মানে এটা হইতে পারে সিএইউ, এটা একটা কোড, আবার হইতে পারে এসিইউ, এটা একটা কোড, আবার হইতে পারে ইউএসি, এটা একটা কোড, ইউসিএ, এটা একটা কোড। তাহলে কত রকমের ভ্যারিয়েশন হইতে পারে। অর্থাৎ বিন্যাস সমাবেশের নিয়ম অনুযায়ী এই 4টা কোড থেকে 3টাকে নিয়ে আমরা কত রকমের বিন্যাস করতে পারি? আমরা প্রায় 64 রকমের বিন্যাস করতে পারি বিন্যাস সমাবেশের নিয়ম অনুযায়ী। অর্থাৎ 64 রকমের আলাদা আলাদা কোড এরকম তৈরি হতে পারে। আর এই 64 রকমের কোডগুলোর সহায়তাতেই কিন্তু পরবর্তীতে প্রোটিনগুলো তৈরি হয়। তবে এই 64টার মধ্যে 61টা সরাসরি ভূমিকা পালন করে প্রোটিন তৈরি করতে, যার কারণে এদেরকে বলা হয় প্রোটিন তৈরিকারী কোডন। এগুলো প্রোটিন তৈরিতে সাহায্য করে। এখন এর ভেতরে থাকা এই কোডগুলো আরও একটা নাম আছে, সরি এটা বলি নাই, যে এখানে যে কোডগুলো আছে কোডগুলোর বিপরীতে ডিএনএর যে 3টে অংশ এদের কিন্তু নাম আমরা কি বলেছিলাম? ট্রিপলেট। তাহলে ট্রিপলেটগুলোর বিপরীতে কোডন তৈরি হচ্ছে, এটা একটু মনে রাখবো। ট্রিপলেট থাকে ডিএনএতে, কোডন থাকতেছে এমআরএনএতে। এরপরে খেয়াল করো 62 পৃষ্ঠার মাঝামাঝি দিকে একটু নিচে এই 4টা নাইট্রোজেন বেস লেটার বিভিন্ন কম্বিনেশনে 64টা কোড তৈরি করতে পারে। 64টার মধ্যে 61টা কোড বিভিন্ন রকমের অ্যামাইনো অ্যাসিডকে প্রকাশ করে, যেটা 63 পৃষ্ঠায় একটা বক্সের ভেতরে দেওয়া আছে, যে ইউ ইউ ইউ। তারপরে যে কত রকমের কোড, প্রত্যেকটা কোডই দেখতে পাচ্ছি আমরা কোনো না কোনো অ্যামাইনো অ্যাসিডকে প্রকাশ করে। আমাদের শরীর গঠনকারী এরকম অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা হচ্ছে 20টা। আমাদের শরীরে এরকম 20 রকমের অ্যামাইনো অ্যাসিড থাকে, যেগুলো এইভাবে তৈরি হচ্ছে এই প্রক্রিয়ার মাধ্যমে, এবং আমাদের শরীরের জৈব রাসায়নিক কার্যাবলীগুলো, গাঠনিক কাজগুলো হয়ে থাকতেছে। 61টা কোড এর জন্য দায়ী। আর বাকি 3টা কোড কি করে? যখন এই প্রক্রিয়াটা শুরু হওয়ার সময় 61টা কোডের মধ্যে একটা কোড আছে যেটা শুরু করে দেয়, আর সেই শুরুর কোডের নাম হচ্ছে এইউজি। যে লাইনগুলো বলতেছে শুধু এটুকুই পড়তে হবে, সব পড়ার দরকার নাই। তাহলে ট্রান্সলেশন প্রক্রিয়া বা প্রোটিন তৈরি করার জন্য শুরুর কোড হচ্ছে এইউজি। এইউজি, এই কোডটা একটা নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে, শুধু এটাই পড়তে হবে। 63 পৃষ্ঠার যে ছক দেওয়া আছে কোনটা কাকে প্রকাশ করে, এতগুলো মনে রাখা খুব কঠিন। অন্তত পক্ষে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এইউজি। এইউজি কাকে প্রকাশ করে? মেথিওনিনকে প্রকাশ করে। এরপরে খেয়াল করো যে আর 3টা আছে, ইউএজি, তারপরে ইউজিএ আর ইউএএ। এই 3টা কোড আছে যারা এই প্রক্রিয়াটাকে বন্ধ করে দেয়। যেমন এখানে লাল যে জিনিসটা, অর্থাৎ এমআরএনএ তৈরি হলে এখান থেকে তৈরি হওয়া শুরু হয়েছিল, শুরু হয়ে হয়ে এখানে এসে শেষ হয়ে যাবে। এখানে এসে কেন শেষ হবে? কারণ এদিকে গিয়ে যদি একটা কোড পায় যেটা ইউএএ বা ইউএজি বা ইউজি এর যে কোনো একটা যদি থাকে, তখন প্রক্রিয়াটা বন্ধ হয়ে যাবে। তাহলে প্রোটিন তৈরি করা বন্ধ করতে ভূমিকা পালন করে যে 3টা কোড, তাদেরকে বলা হয় স্টপ কোডন, অথবা বলা হয় ননসেন্স কোডন বা সমাপ্তি কোডন। এগুলো আমরা পড়ে ফেলবো। এই যে যে কোডগুলোর কথা আমরা পড়লাম, 64 রকমের কোড, এগুলোর কি কি বৈশিষ্ট্য ইতিমধ্যে সব পড়ে ফেলেছে। তাহলে প্রত্যেকটাই 1 নম্বর পয়েন্টে বলা হচ্ছে একাধিক কোড একটা অ্যামাইনো অ্যাসিড কোডকে নির্দেশ করতে পারে। আচ্ছা, তোমাদের বইয়ের ছবিটাই খেয়াল করবা। যেমন এখানে দেওয়া আছে 63 পৃষ্ঠাতে দেওয়া আছে, বাম দিকের কলামের উপর থেকে 2 নাম্বার, সিইউ, তারপরে সিইউসি। দেখো 4টা কোড 4টা আলাদা, কিন্তু 4টা কোড মিলে একটা অ্যামাইনো অ্যাসিড লিউসিনকে নির্দেশ করে। সুতরাং আমরা বলতে পারি যে একটা অ্যামাইনো অ্যাসিডের জন্য একাধিক কোড থাকতে পারে। একাধিক কোড মিলে একটা নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডকে কিন্তু নির্দেশ করতে পারে।
আবার একটা কোড কখনোই একাধিক অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে না, একটা কোড শুধুমাত্র একটাই অ্যামিনো অ্যাসিডের জন্য। কথাগুলো একটু প্যাচ লেগে যায়, কিন্তু এমসিকিউ এগুলো থেকে আসে। একটা অ্যামিনো অ্যাসিডের জন্য একাধিক কোড থাকতে পারে, কিন্তু একটা কোড একটাই অ্যামিনো অ্যাসিডকে প্রকাশ করে। এবং এখানে কোডগুলোর কোনো ওভারল্যাপিং হয় না। ওভারল্যাপিং হয় না বলতে কি বোঝানো হয়েছে? যেমন এইখানে খেয়াল করি যে ইউএসি সিএইউ, এই তিনটা মিলে একটা কোড, এটা শেষ। এর পরবর্তী তিনটা নিয়ে আবার আরেকটা কোড, যে ইউসিজি, এইভাবে পরপর তিনটা করে নিয়ে কোড তৈরি হবে। বরং এমনটা না যে সিএইউ এটা নিয়ে একটা কোড, আবার এর মাঝে সিকে বাদ দিয়ে এইউ এটা নিয়ে একটা কোড, আবার একে বাদ দিয়ে ইউইউসি এটা নিয়ে একটা কোড, এমন না। অর্থাৎ বলা হচ্ছে এখানে ওভারল্যাপিং করবে না, কখনোই ওভারল্যাপ করে না, বরং তিনটা পরবর্তী তিনটা পরবর্তী তিনটা, এইভাবে তিনটা তিনটা করে নিয়ে কোডগুলো গঠিত হয়। 3 নম্বর পয়েন্টে বলা হচ্ছে। 4 নম্বর পয়েন্ট, কোডগুলো হচ্ছে সর্বজনীন। অর্থাৎ এই যে কোডগুলোর কথা বললাম আমরা, এগুলো উদ্ভিদের ক্ষেত্রে, প্রাণীর ক্ষেত্রে, বা যে কোনো প্রাণীর ক্ষেত্রে, সবার ক্ষেত্রে একই রকমের। সবগুলো কোড একই রকমের অ্যামাইনো অ্যাসিডকে উদ্ভিদ প্রাণী সব জায়গাতে একইভাবে প্রকাশ করে। 6 নম্বর পয়েন্ট, যে কথাগুলো আমরা পড়েছিলাম আর কি, সেগুলোই বলা হচ্ছে শুরু হয় কোনটা দিয়ে, শেষ হয় কোনগুলা দিয়ে। তাহলে এই কয়েকটা 5টা পয়েন্ট আমরা বেশি ভালো করে পড়বো। এমসিকিউ আসে সাধারণত প্রথম 4টা পয়েন্ট থেকেই বেশি। এখন এই যে বললাম এগুলো সার্বজনীন, বা এই কোডগুলো একই ধরনের অ্যামিনো অ্যাসিডকে প্রকাশ করে, তবে কিছু ব্যতিক্রম থাকতে পারে। 64 পৃষ্ঠায় দেখো দেওয়া আছে কতগুলো প্রোটিস্টা, অর্থাৎ নিম্ন শ্রেণীর কিছু প্রাণী আছে। এদের ক্ষেত্রে ইউএএ, ইউএজি এরা ট্রান্সলেশন প্রক্রিয়া বা প্রোটিন তৈরির প্রক্রিয়াটা বন্ধ করে দেয় না, বরং তারা অন্য একটা অ্যামিনো অ্যাসিডকে প্রকাশ করে। গ্লুটামিন নামক একটা অ্যামিনো অ্যাসিড আছে, তাকে নির্দেশ করে। তার মানে ইউএএ, ইউএজি এরা ট্রান্সলেশন বা প্রোটিন তৈরি বন্ধ করছে না, শুধুমাত্র ইউজিএ যেটা ছিল সেটা শুধুমাত্র ট্রান্সলেশন প্রক্রিয়াটা বন্ধ করবে। 64 পৃষ্ঠা একবারে নিচের দিকে দেওয়া আছে, আমরা সারাংশ হিসেবে এটা বলতে পারি যে ট্রিপলেট কোথায় থাকে? ডিএনএতে। কোডন কোথায় থাকে? এমআরএনএতে। অ্যান্টিকোডন কোথায় থাকে? টিআরএনএতে। স্যার, ভাইয়া, হ্যাঁ, তাহলে এই যে ডিএনএ বা যে বিষয়গুলো আমরা পড়লাম, এগুলো পড়লে সামনের দিনের পড়াগুলো আমরা আরও বেশ সহজে কিন্তু বুঝতে পারবো। আজকের কথাগুলো পড়ে ফেলতে হবে। তাহলে যখন এইভাবে কোষগুলো বিভাজিত হয়, বিভাজিত হওয়ার সময় ডিএনএগুলো এইভাবে কিন্তু ডাবল হয়ে যাওয়ার দরকার আছে, না হলে কি হবে, কোনো একটা কোষের ভিতরে হয়তো বৈশিষ্ট্যহীন অবস্থা তৈরি হবে। এই জন্য একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ তৈরি হয়, আর একেই বলি আমরা ডিএনএ রেপ্লিকেশন। এখন আমি যেটা বলতেছি সেটা আছে তোমাদের 48 পৃষ্ঠাতে। আমি একটু ছড়াই ছিটাই এইভাবে পড়াচ্ছি যাতে করে সিকোয়েন্সটা ঠিক থাকে এবং বুঝতে সুবিধা হয়, কারণ একই কথা বারবার রিপিট করতে যাচ্ছিলাম না। তাহলে এইভাবে কোষ বিভাজিত হওয়ার সময় দেখো একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ তৈরি হতে পারে। এখন 3 ভাবে এই প্রক্রিয়াটা হতে পারে। তো এই রেপ্লিকেশনের সময়, অনুলিপনের সময় হতে পারে যে একটা ডিএনএ থেকে যখন দুইটা ডিএনএ তৈরি হচ্ছে, যার একটা পুরোটাই আগের মতো, অর্থাৎ নীল, দেখো নীল কালারই থেকে গেছে, এবং এর উপর ভিত্তি করে আরেকটা পুরোটাই নতুন তৈরি হয়ে গেছে, যার দুইটা সূত্র কি লাল, অর্থাৎ পুরোটাই নতুন, পুরোটাই পুরাতন। এই পদ্ধতিকে বলি আমরা সংরক্ষণশীল পদ্ধতি বা কনজারভেটিভ পদ্ধতি। আর একটা পদ্ধতি আছে যেই পদ্ধতিতে দেখা যায় একটা সূত্র নতুন থাকে এবং আরেকটা সূত্র পুরাতন থাকে। এই প্রক্রিয়ায় হলে আমরা একে বলি অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি বা সেমি কনজারভেটিভ পদ্ধতি। এবং দেখা যায় যে এই প্রক্রিয়াতেই ডিএনএ অনুলিপন সব থেকে বেশি হয়ে থাকে, এই প্রক্রিয়াতেই। এবং বিজ্ঞানী স্ট্যান্ট তিনি সর্বপ্রথম এই অর্ধ সংরক্ষণশীল বা সেমি কনজারভেটিভ শব্দটি প্রথম তিনি ব্যবহার করেন। এমসিকিউর জন্য ভালো করে পড়ে ফেলবো। তাহলে সব থেকে বেশি হয় কোন পদ্ধতিতে, এবং এই প্রক্রিয়াটাই আমাদের রিটেনের জন্য লিখতে হবে। আর সর্বপ্রথম এই শব্দটা কে ব্যবহার করেন? বিজ্ঞানী স্ট্যান্ট। আর একটা প্রক্রিয়া হতে পারে যে একটা ডিএনএর ভেতরে কিছু অংশ পুরাতন, কিছু নতুন, আবার কিছু অংশ নতুন, কিছু অংশ পুরাতন, এমন হইতে পারে।
আর এমন হইলে তখন আমরা তাদেরকে বলি বিচ্ছুরণশীল পদ্ধতি। আজকে আমরা এ পর্যন্ত শেষ করব, হ্যাঁ, যে একে বলি আমরা বিচ্ছুরণশীল পদ্ধতি। তাহলে হতে পারে এটা সংরক্ষণশীল, হতে পারে অর্ধ সংরক্ষণশীল, হতে পারে বিচ্ছুরণশীল। এই 3 পদ্ধতির মাধ্যমে একটা ডিএনএ থেকে এরকম 2টা ডিএনএ তৈরি হতে পারে। তো এই যে বললাম অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে বেশি হয়, এই বিষয়গুলো প্রমাণ করা হয়েছিল কোনো জায়গা দেখে, কোনো কোষের ভিতরে দেখে। কারা এটা সর্বপ্রথম দেখেন? যে 1960 সালে সুয়েকা নামক একজন মানব হেলা কোষে, যে মানুষের একটা কোষ আছে যে কোষের নাম দেওয়া হয়েছিল হেলা কোষ, এবং সাইমন পরবর্তী সালে 1961 সালে ক্লামাইডোমোনাস শৈবালে। তাহলে একজন মানব কোষে, একজন শৈবালে। কোন শৈবাল? ক্লামাইডোমোনাস শৈবাল। এই 2 পৃথক জায়গাতে অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি বিষয়টা দেখতে পান। আজকে আমরা এটুকুই পড়লাম। নেক্সট দিনে আমরা পড়ব কিভাবে এই প্রক্রিয়াগুলো হচ্ছে, কোন কোন এনজাইম অংশগ্রহণ করতেছে এবং কোন কোন ধাপে হচ্ছে, কি কি হচ্ছে না হচ্ছে।